প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কলকাতা থেকে বিশিষ্ট লেখক, সাংবাদিক রক্তিম দাস। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন বাবা? হ্যাঁ, চলে আর যাচ্ছে। আমাদের উত্তাপ আপনার ওখানে পৌঁছেছে কিনা? হ্যাঁ, ওই একেবারে, মানে অন্তত আমরা তো বাঙালি, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি তো এখানে প্রচুর, তার চেয়েও বেশি বাংলাদেশি বাঙালি। বাংলাদেশিদের মাঝেও একটা ব্যাপক মানে ইসে উত্তেজনা নির্বাচন ঘিরে। আমাদের তো কিছুদিন আগেই, আমাদের 12 ফেব্রুয়ারি আমাদের নির্বাচন হয়ে গেল। কলকাতার নির্বাচন তো প্রত্যাশিতই ছিল, এবং খুবই ইন্টারেস্টিং, খুবই উত্তেজনাকর এবারের নির্বাচনটি। আর বাংলাদেশের মানুষের একটা আগ্রহ, মানে কি অবশ্যই। কি হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনে। তো ঠিক আছে, ওইটা ওইটা দিয়ে শুরু করি। কি হচ্ছে বলুন তো সর্বশেষ। দেখুন, রতনদা, একটা কথা আমি বলতে পারি যে আমি আমার কেন তো মানে আমার জীবিত কাল আমি এইরকম নির্বাচন এটিতে দেখিনি। এবং এটা আমি কেন, যারা এখানে বয়স্ক প্রবীণ তারাও বলছেন যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন আপনি প্রথম দফায় দেখেছেন প্রায় 90-95% ভোট পড়েছে। এটা একটা ম্যাসিভ ভোট দান। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন প্রথমে, যে প্রথমে ভোট দান তারপর জল খান। অর্থাৎ সকালবেলা উঠে আপনি আগে ভোটটা দিন। এবং নির্বাচন কমিশন যে 100% ভোটদানের যে লক্ষ্যমাত্রা আমাদের সামনে রেখেছিল, সেটা পশ্চিমবঙ্গে ফার্স্ট পেজের ভোটে প্রায় হয়ে গেছে। এবং একটা প্রবল উৎসাহের সঙ্গে মানুষ ভোট দিতে বেরোচ্ছেন, কিন্তু এখানে গরমও কিন্তু খুব বেশি। যখন ছিল। আমি কথা বলছি প্রায় 35 ডিগ্রির মতো গরম রয়েছে। হুম। এত গরমের মধ্যেও কিন্তু 1 মাস ধরে প্রচার চলেছে, উদয়াস্ত পরিশ্রম করেছেন সমস্ত মানুষ। এবং আরেকটা ঘটনা আপনারা জানেন, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে ভোটের সময় অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটছে, অর্থাৎ মৃত্যুর ঘটনা। নির্বাচনের আগে এক ধরনের সন্ত্রাস এবং নির্বাচনের পরে আরেক ধরনের সন্ত্রাস। বহু মানুষের প্রাণ গেছে, যেটা পশ্চিমবঙ্গে ছিল না। কিন্তু গত 10 বছরে এই জিনিসটা, পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই একটা মৃত্যু, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। না অথচ কিন্তু, আগে না বিহার বা ইউপিতে এসব শোনা যেত, না কিন্তু আপনি, কিন্তু আমি আমাদের বলছি, এখানে। না হ্যাঁ, আমি বলুন। বলছিলাম কি, আমি বলছিলাম কি যে বাম আমলেও কিন্তু আপনাদের নির্বাচনে, পশ্চিমবঙ্গের নির্বাচনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাই না? হ্যাঁ, ঘটেছে, কিন্তু হুম। এবার সেইটা কিন্তু তার রেশটা এত বেশি হয়ে গেল হুম। যে বিহার এবং উত্তরপ্রদেশ, যাদের তুলনা আমরা দিতাম যে বিহার উত্তরপ্রদেশের নির্বাচন মানেই সেখানে বাহুবলীদের মাফিয়াদের কাপড়, হ্যাঁ, হ্যাঁ, সেখানে সেটাই। মানুষ মারা হ্যাঁ, যায়। কিন্তু সেটাই বিহার সেটাই। উত্তরপ্রদেশের নির্বাচনে, ইভেন আসামেও আপনি দেখেছেন কদিন আগে নির্বাচন হয়েছে, একটি মানুষেরও মৃত্যু ঘটে। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকতো যে আমরা ভোট দিতে পারবো না, একটা মানুষ মারা যেত। এবং এই ঘটনা হয়েছে যে এই নির্বাচনের সময় দেখা যেত যে আমাদের অনেকেরই প্রয়াত বাবা মারা এসে ভোট দিল। হুম। আমরা অধীর আগ্রহে, আমি অনেকবার চেষ্টা করেছি আমার বাবাকে, শুনেছি 4টের সময় এসে তাহলে তিনি নাকি ভোট দেন, আমার প্রয়াত বাবা। তো আমি ভোট কেন্দ্রে গেছি, শুনেছি তার আগে আমার বাবা ভোট দিয়ে গেছে। একটা এই সুযোগটা আমরা মিস করতাম যে বাবার সঙ্গে দেখা হওয়ার। অর্থাৎ আমাদের আমরা জানি যে আমরা পিতৃপুরুষকে মহালয়া তর্পণ করে, কিন্তু তারপরেও শুধু মহালয়ার তর্পণ নয়, প্রত্যেকবার ভোটের সময় আমাদের পিতৃপুরুষ এবং মাতৃপুরুষ যারা প্রয়াত, তারা এসে ভোট দিন। ভাবুন ব্যাপারটা কোথায়। এই এসআইআর হওয়ার ফলে পিতৃপুরুষ এবং মাতৃপুরুষ যারা ভোট দিয়ে যেতেন, তারা আহ, একদম পার্মানেন্টলি তাদের স্বর্গ প্রাপ্তি ঘটেছে। তারা কিন্তু এবার আর ভোট দিতে আসছেন না। এটাই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সাফল্য। এবং সেই কারণে আপনি দেখেছেন যে এসআইআর এ যে প্রচুর নাম বাদ পড়েছে, এই সবটাই হচ্ছে ডেড ভোট এবং মৃত ভোট। আপনি খেয়াল করে দেখবেন রতনদা, খুবই ইন্টারেস্টিং ঘটনা। সারা ভারতবর্ষের 11টা রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে, এই নিবিড় যে পর্যবেক্ষণ, অর্থাৎ কারা প্রকৃত ভোটার, তাদেরকে খুঁজে এনে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করে। কোন রাজ্যে, সেখানে অবিজেপি রাজ্যও কিন্তু আছে, যেখানে বিজেপি সরকার নেই, যেমন যেমন তামিলনাড়ু। তামিলনাড়ুতে আছে। হুম। তামিলনাড়ুতে সেখানে কিন্তু কোনো গন্ডগোল হয়নি, কিন্তু যত গন্ডগোল পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে এই মৃত ভোট, অনুপ্রবেশকারী, এরা ভোট দিয়ে আমাদের যে ইচ্ছা, আমরা যে সরকারকে দেখতে চাই,
পশ্চিমবঙ্গে, সেই ইচ্ছাটাকে বারবার বদলে দেওয়া। সেই জায়গায় নির্বাচন কমিশন একটা কুঠারাঘাত করেছে। প্রায় 1 কোটির কাছাকাছি ভোটার এবার বাদ করেছে একদম। দেখুন যে 11খানা, আমি একটু সময় নিই রতন দা, এটা সবার জন্য হ্যাঁ, শিওর শিওর শিওর। মানে জোর করে নাম কেটে দিয়ে বাদ দিয়েছে এরকমটা না। 11খানা তালিকা নির্বাচন কমিশন দিয়েছিল, তার মধ্যে 3টে তালিকা বাদ ছিল। এক হচ্ছে ভোটার তালিকায় নাম আপনার, 2 হচ্ছে আধার কার্ড, আর 3 হচ্ছে প্যান কার্ড। আর বাদ বাকি যে 11খানা নাম ছিল, 11খানা, এই 11খানা নামের মধ্যে আপনার জমির দলিল বা পর্চা যাকে বলে, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার স্কুল গোয়িং সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন কিনা, কিংবা আপনার এলআইসি, এগুলো চাওয়া হয়। তো যিনি ভারতবর্ষের নাগরিক, স্বাভাবিকভাবেই তার কাছে এগুলো থাকবে, কোনোটা না কোনোটা থাকবে। কিন্তু যিনি অনুপ্রবেশকারী, তিনি কিন্তু এগুলো করবেন না, কারণ তিনি এখানে সম্পদ বানাবেন কেন? তিনি তো এখান থেকে সম্পদ অন্য দেশে পাচার করবেন। তাই তিনি ভেবেছিলেন তার প্রয়োজনীয় যেটুকু দরকার, যাতে ধরলে পুলিশ ধরবে না, সেইটুকু তিনি করেছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমাদের এই যত জঙ্গি যারা পশ্চিমবঙ্গের বাইরে ধরা পড়েছে, তাদের কাছে যে পরিচয়পত্র পাওয়া গেছে, সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো সব কিন্তু ভোটার কার্ড, সেগুলো কিন্তু সব পশ্চিমবঙ্গ থেকে তৈরি করা। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এগুলো তৈরি করার একটা আখড়া তৈরি হয়েছে, যেটার সমূলে আঘাত করেছে কিন্তু নির্বাচন কমিশন, এবং মানুষ দুহাত তুলে সেটাকে সমর্থন করেছে। দেখুন একটা কথা বলুন, আমার যদি পাসপোর্টে নাম ভুল থাকে, আমি বারবার যাব না সেটা ঠিক করতে? এটা তো আমার দায়িত্ব আমার নামটা ঠিক করে। সে কারণে এসআইআর এ যখন নাম ভুল উঠেছে, আমরা বিভিন্ন ভাবে সব চেয়েছে মানুষজন। এমনও মানুষকে পাওয়া গেছে, আপনি শুনলে রতনদা অবাক হবেন, যে একজন বাবা, তার 300খানা ছেলে মেয়ে। আপনি ভাবতে পারেন, একজন বাবার 300খানা ছেলে মেয়ে, 300 জন ছেলে মেয়ে একজন বাবার নাম লিখছে। শুধু এটা ভাবলে অবাক হবে না, এখানে মানে কি বলবো, জামাই পাড়া তৈরি হয়ে গেছিল, জামাই পাড়া। জামাই পাড়া, আমরা এক সময় জামাই ষষ্ঠীর সময়, আপনি জানেন জামাই ষষ্ঠীর ব্যাপারে, আমাদের এই সোশ্যাল মিডিয়ায় বলা হতো জামাই ভাড়া পাওয়া যায়। এখানে শ্বশুর ভাড়া শুরু হয়ে গেছে। মানে বাংলাদেশ থেকে আগত মানে মুসলিমরা, তারা এখানে অনুপ্রবেশকারী, তারা এখানে ঢুকেছিল, জঙ্গি মুসলিম, আমি সবার কথা বলছি না, খেয়াল করবে, তারা এখানে ঢুকেছিল, ঢুকে তারা এখানে তার বিয়ে করেছে, বিয়ে করে তার যে শ্বশুর মশাই, তাকে বাবা বানিয়েছে, বাবা বানিয়ে ভোটার কার্ডে নাম করেছে। পরে যখন এটা তাকে যখন চেঞ্জ করা হচ্ছে, সেটা উল্টো পারছে। এবং খেয়াল করে দেখবেন, যখন এসআইআর শুরু হয়েছে, তখন বাংলাদেশ বর্ডার, যে হেকিমপুর সীমান্ত, উত্তর 24 পরগনা, সেখানে হাজার হাজার এরকম অনুপ্রবেশকারী ভিড় করেছে, তারা বাংলাদেশে ফিরে যাবে, তাদের কাছে ওই সব কার্ডগুলো পাওয়া গেছে। সুতরাং সব মিলিয়ে একটা নাটকীয় পরিস্থিতি এবং একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এই ভোট পর্বটা শুরু হয়েছিল। এটাও তো ভোট পর্বের একটা প্রাথমিক পদক্ষেপ। সেখান থেকে আজকে আমরা ভোট দিতে, এবং আমরা অতীতে দেখিনি, আমরা এর আগে দেখেছি বিভিন্ন অভিযোগ এসছে যে ভোটের আগের দিন কি করা হয়, শাসক দলের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়, যাতে তার বদলে অন্য কেউ ভোট দিতে। এখানে এবার কি হয়েছে, এগুলোকে আটকানোর জন্য অনেক আগেই আমাদের আধা সেনা চলে এসেছে, অর্থাৎ সিআরপিএফ, ইন্ডো টিবেটান পুলিশ, বিএসএফ, এরা এসছে। প্রায় 2.5 লক্ষ সেনা এরকম এসছে। আপনি ভাবতে পারেন যে একটা ভোট হচ্ছে, সেখানে 2.5 লক্ষ সেনা আসছে ভোট করাতে। শুধু সেনা নয়, সেনার সঙ্গে এসছে সাজোয়া গাড়ি। আপনি জম্মু কাশ্মীরের যে গাড়িগুলো দেখেছেন রাস্তায় জঙ্গি ঠেকাতে, সেই গাড়িকে এখানে আনতে হয়েছে। ভাবুন, মানে এটা আমাদের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালির কাছে খুব লজ্জার বিষয় যে আমরা একটা ভোটের মতো একটা, এটা তো একটা রকেট সায়েন্স নয়, প্রথম ভোট দান, সেই ভোট দানকে সুষ্ঠুভাবে করার জন্য, জঙ্গি মোকাবিলার জন্য যে ধরনের ইকুইপমেন্টস ব্যবহার করা, সেই ইকুইপমেন্টসকে নির্বাচন কমিশনকে ব্যবহার করতে হবে। মানে কতখানি মারাত্মক আমাদের এই অনেকটাই মনে হয় যেন যুদ্ধ যুদ্ধ ভাব নাকি? একটা যুদ্ধংদেহী ভাবটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শুরু করলেন। তিনি প্রথমে কি বললেন, তিনি বললেন আমি এই এসআইআর মানি না। আপনি ভাবুন, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করছে না, এটা নির্বাচন কমিশন করছে। সংবিধানে দাঁড়িয়ে কোনো সংবিধানের দল সে কখনো বলতে পারে যে আমি সাংবিধানিক প্রক্রিয়াকে মানব না? সেটা বলেছে, এবং বলার পরে একাংশের মানুষকে তিনি খেপিয়ে দিলেন, খেপিয়ে দিয়ে গন্ডগোল পাকিয়ে দিলেন। এবং আপনি জানেন এই এসআইআর কে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, সেখানে 2জন মানুষ মারা গেছেন যারা ঠাকুর বানাতেন, তারা হিন্দু, একজন হরগোবিন্দ দাস, একজন চন্দন দাস। এবং মানে কিরকম দুর্ভাগ্য আমাদের, চিন্তা করুন, এই মানুষগুলো কিন্তু বিজেপির সমর্থক ছিলেন না, এই মানুষগুলো সিপিআইএম করতেন, কমিউনিস্ট পার্টি করতেন। কিন্তু কমিউনিস্ট পার্টি
তাদের কথা স্বীকার করলো না যে এই মানুষগুলো মারা গেছেন শুধুমাত্র ভোটের জন্য। কমিউনিস্ট পার্টি মুসলিম ভোটের জন্য শুধুমাত্র তাদের নামটা স্বীকার করলো না, হরগোবিন্দ চন্দন দাসকে। তারা মারা গেলেন, তাদেরকে খুন করা হলো, কুপিয়ে মারা হলো। তো এরকম একটা পরিস্থিতি, যেমন দীপু দাসকে মারা হয়েছে বাংলাদেশে আগুনে পুড়িয়ে, ঠিক সেই কায়দায়। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমরা আরো বেশি আতঙ্কিত ছিলাম এবং আমাদের সরকারও আতঙ্কিত ছিল যে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গের সীমান্ত জুড়ে বাংলাদেশের যে সীমান্ত, সেই সব সীমান্তে জামাতের মতো দলগুলো জিতে গেছে। অথচ উত্তর পূর্বাঞ্চলের যে সীমান্ত, সেই সীমান্তে কিন্তু জামাত জিততে পারেনি। অর্থাৎ এইখানে জামাতের সঙ্গে এখানকার জঙ্গিদের খুব সুন্দর একটা কানেকশন আছে, যে কারণে আমাদেরকে এইগুলোকে ঠেকানোর জন্য সরকারকে এতগুলো ব্যবস্থা নিতে হয়েছে। এবং এটা যে সাধারণ মানুষ খুব খুশি, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে যে যেখানে যেখানে প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে আমাদের এই কমান্ডো বাহিনী মার্চ করছে, সাধারণ গ্রামের মানুষ এগিয়ে এসে তাদেরকে ফুল মালা দিয়ে বরণ করছে, তাদেরকে জল দিচ্ছে, ডাব দিচ্ছে, তাদেরকে মালা পরিয়ে দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। অর্থাৎ তারা কোনোদিন এইরকম ভাবে মানে পাননি যে মানুষের তাদেরকে। এবং এই যে বাহিনী, তারা গিয়ে বলছেন যে আপনারা নির্ভয়ে ভোট দিন, আমরা আছি। তারা ব্যানার দিয়ে নিয়ে গেছে এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে লুট করেছে। এবং ঘটনা দেখুন, আমি একটা কথা বলবো, আমি এখানে আপনি একটু জানা দরকার এটা। সেটা হচ্ছে যে ফলতা বিধানসভা কেন্দ্র, ডায়মন্ড হারবারের নিকটবর্তী, কলকাতার খুব কাছে। এই ফলতা বিধানসভা কেন্দ্রে যে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, এই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের আওতায় ফলতা বিধানসভা, ইনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে ক্যাডাররা গিয়ে হচ্ছে মানুষের ভোটার কার্ড গুলো নিয়ে নেয়। এবার কালকে যে পুলিশ পর্যবেক্ষক আমাদের এখানে এসছে উত্তর থেকে, মানে উত্তরপ্রদেশ থেকে, যাকে এনকাউন্টার স্পেশালিস্ট বলা হয়, যিনি ওখানে জঙ্গি মাফিয়াদের ঠিক করেছেন, অজয় পাল সিং, তিনি কালকে ওনার বাড়িতে চলে গেছেন এবং এটা পায়নি। ভাবুন, একজন যে প্রার্থী, সে কিন্তু ফলতা বিধানসভা প্রার্থী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে গেছে। এবং কালকে তাকে বাড়িতে গিয়ে বলে এসছে যে একে খুঁজে বার করুন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। এইরকম ভূমিকা আমরা এর আগে দেখিনি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, সত্যি কথা বলতে কি, আমি গিয়ে দেখেছি আমার বাবার ভোটটা পড়ে গেছে, আমার ভোটটা দিতে গেছে, আমি একজন সাংবাদিক হিসাবে আমিও আমার ভোটটা ঠিক মতো দিতে পারি। আচ্ছা, রক্তিম দা, আমি আরেকটা বিষয় বলতে চাই যে উত্তরবঙ্গ সবসময়ই বিজেপির দুর্গ, আবার কথিত দক্ষিণবঙ্গ সেটা তৃণমূলের দুর্গ। তাহলে প্রথম পেজে যে ইলেকশনটা হলো উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গ, যেটা যেটা আমরা প্রথম একটা আইডিয়া পেয়ে গেলাম, 93% ধরেন ভোট কাস্ট হয়েছে, সেখানে একটা পাওয়া গেল 152টি আসনে। অধিকাংশ ইসের থেকে যা বলা হচ্ছে, যা দেখছি আমরা মিডিয়া বা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর, সেটা এখানে হয়তো মেজরিটি হবে বিজেপি, যে উত্তরবঙ্গের ইসেটাতে। এখন রাত পোহালেই তো আপনাদের সেকেন্ড পেজ সেখানে। তো এটা হলো তৃণমূল কংগ্রেসের দুর্গ, যেটা আপনি ওই যে ডায়মন্ড হারবারের কথা একটা বললেন, যে এরকম ঘটনা তো আরো অনেক জায়গাতেও ঘটতে পারে। তো এই সেকেন্ড পেজ আপনার কি মনে হয় যে টার্ন আউট লাইক উত্তরবঙ্গের মতো হবে, অথবা আপনার মানে একেবারে উৎসব মুখর কোনো প্রবলেম ছাড়াই নির্বাচনটা হবে, কি মনে হচ্ছে? দেখুন, প্রবলেম ছাড়া নির্বাচনটা হবে না। কারণ আপনি দেখুন, গতকাল থেকে যে পরিমাণ অ্যারেস্ট শুরু হয়েছে, মানে এরা রেডি হচ্ছে বোম, প্রচুর বোম পাওয়া গেছে, হ্যাঁ, প্রচুর অবৈধ টাকা, মানে কয়েকশো কোটি টাকা উদ্ধার হয়েছে, প্রচুর লিকার মানে মদ, যেগুলো ভোটের আগে বিলি করা হয় ভোট পাওয়ার হুম। জন্য, সেগুলো মানে প্রশাসন উদ্ধার করেছে। সবচেয়ে বড় কথা আমি বলি আপনাকে, শুনুন, উত্তরবঙ্গে বিজেপির জনভিত্তি রয়েছে শুধু নয়, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন খুব জোরদার, যে কারণে উত্তরবঙ্গে কিন্তু বিজেপি খুব শক্তিশালী। এবং উত্তরবঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত সিটের সংখ্যা কম, কিন্তু দক্ষিণবঙ্গ মানে এই যে পার্টটা এবার সেকেন্ড ফেজে ঢুকছে, এখানে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত সিটের সংখ্যা বেশি। আছে, আছে একটা ভালো অংশে আছে। এটা একটা ফ্যাক্টর ছিল। আর 2 নম্বর, সংখ্যালঘু অধ্যুষিত সিটে কিন্তু একচেটিয়া ভোট হয়। এবং 2, যে এইখানে তৃণমূল কি করে, প্রশাসনের সাহায্য নিয়ে, রাজ্য প্রশাসনের সাহায্য নিয়ে, আমরা দেখেছি খুব অদ্ভুত ভাবে। আপনি জানেন, কলকাতায় আপনি দেখেছেন যে এক ধরনের পুলিশকে দেখা যায়, তাদেরকে বলা হয় সিভিক পুলিশ। মানে হুম। এরকমও দেখা গেছে সিভিক পুলিশকে সেন্ট্রাল বাহিনীর জামা কাপড় পরিয়ে বুথ কেন্দ্রে ঘোরাফেরা করে, বুঝতে পেরেছেন? তো হুম। এইখানে এরা এই জায়গাগুলো করতো। এবং সেখানে দাঁড়িয়ে কালকে কলকাতা শহর এবং কলকাতার এই যে দক্ষিণবঙ্গে যেখানে ভোট হচ্ছে, মানুষ অবাক হয়ে গেছে যে সেনাবাহিনী মার্চ করছে, মানুষ ভয়ে ভোট দিতে পেরোতো না।
তৃণমূলের সংগঠনের কাছে মানুষ এখানে হেরে যেত, অর্থাৎ মানুষকে জোর করে হারানো হতো। আমরা একটা কথা বলতাম না, পুলিশকে 1 মিনিটের জন্য তুলে দিই, তাহলে দেখুন কি হতে পারে। ঠিক তাই, মানুষ এখানে এখানে পুলিশ নির্ভর ভোট হতো, সেই জায়গাটাতে পুলিশ এখন মানুষের পক্ষে দাঁড়িয়েছে, প্রশাসন মানুষের পক্ষে দাঁড়িয়েছে, প্রশাসনের ম্যাসিভ চেঞ্জ হয়েছে। এখানে যেসব ওসিদের বিরুদ্ধে 21 সালে 2021-এর নির্বাচন আপনি জানেন খুব ভালো করে, একটা রক্তস্নাত নির্বাচন। এই নির্বাচনে যারা যারা শাসক দলের পক্ষে কাজ করেছে এবং গত 5 বছরে তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। যেমন আপনাকে বলি, একটা কেন্দ্র আমাদের ঠিক পাশে, আমি তো যাদবপুর কেন্দ্রের লোক, আমার ঠিক পাশেই হচ্ছে সোনারপুর উত্তর কেন্দ্র। এই কেন্দ্রের যে মূল থানাটা নরেন্দ্রপুর থানা, আপনি জানেন কয়েকদিন আগে, কয়েক মাস আগে ওয়াও মোমো কারখানায় জীবন্ত পুড়ে মারা গেছিল কয়েকজন শ্রমিক। এই ওয়াও মোমো কারখানা একটা জলাভূমিকে দখল করে বেআইনি ভাবে তৈরি হয়েছে এবং সেটার কোনো তার কোনো বিচার হয়নি। এবং নরেন্দ্রপুর থানার যে আইসি ছিল, সে ওইখানে দাঁড়িয়ে শাসক দলের পক্ষে কাজ করতো এবং নরেন্দ্রপুর থানা শাসক দলের একদম পার্টি অফিস হয়ে গেছিল। সেই থানার আইসি কিন্তু সরে গেছে। হ্যাঁ, এরকম বহু থানার আইসি ওসি কিন্তু সরে গেছে। এবং খোদ ডায়মন্ড হারবার, যেখানে মানুষ ভোট দিতেই বেরোতে পারতো না, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টা বিধানসভা, সেসব জায়গাতেও সরে গেছে এবং বিভিন্ন জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে। আমি এর পেছনে দক্ষিণবঙ্গের ভোটের পেছনে যদি স্বতঃস্ফূর্ত ভোট মানুষ দেবে, তার কারণ পেছনে অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে প্রশাসনটা এবার মানুষের পক্ষে দাঁড়াচ্ছে, যে মানুষ যাতে ভোট দিতে পারে। এবং মানুষ পছন্দ করছে একটা কথা, যে নির্বাচন কমিশন বলছে বা খোদ আমাদের নরেন্দ্র মোদী বলেছেন, আপনি দেখবেন খেয়াল করে, যে আপনি ভোটটা দিন, নিজের ভোটটা নিজে দিন, যাকে ইচ্ছা তাকে দিন। অর্থাৎ তিনি কিন্তু বলছেন না যে আপনি বিজেপিকে ভোট দিন, বিচার করুন আপনি, কিন্তু আপনার মনোমত প্রার্থীকে আপনি ভোট দিতে পারছেন না। এটাই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল। আমি যে সরকারটাকে দেখতে চাইছি, সেই সরকারটাকে দেখতে পাচ্ছি না। একটা জেহাদি সরকার, একটা অনুপ্রবেশকারী সরকার আমার এখানে ক্ষমতায় চলে আসছে। তো সেইটা এবার হয়েছে। এবার তার সঙ্গে আরেকটা বিষয় হয়েছে, যে আমাদের সাধু সন্তরা, আপনি জানেন আমাদের সাধু সন্তদের একটা বড় ভূমিকা গত কয়েক বছর ধরে এখানে রয়েছে। যে আমাদের সাধু সন্তদের উপর যেরকম অত্যাচার হয়েছে, আমাদের ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ কার্তিক মহারাজ, তাকে জঙ্গি বলা হয়েছে, তাকে দাঙ্গাবাজ বলা হয়েছে। এই কদিন আগে ভবানীপুরে সাধু সন্তরা সনাতন ধর্মের প্রচার করছিলেন, যে সনাতন ধর্মীরা আপনারা এবার এখন, এই কথাটা বলছিলেন। তখন ওখানকার তৃণমূলের কাউন্সিলর গিয়ে, ওখানে একটি আশ্রম আছে ভবানীপুর, ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেটা খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা, সেখানে কাউন্সিলর গিয়ে, ওই সাধু সন্ন্যাসীরা ছিলেন একটি আশ্রমে, ভোলাগিরির আশ্রম, সেই আশ্রমে গিয়ে হুমকি দিয়ে এসছে যে জলের লাইন কেটে দেবো, ইলেকট্রিসিটি কেটে দেবো। এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। শুধু তাই নয়, আপনি দেখবেন এই এবছর এই গত বছর কালী পুজোর সময় কাকদ্বীপে, এই সুন্দরবনের নিকটবর্তী কাকদ্বীপে মা কালীর মূর্তি, মা কালীর ইয়ে ভেঙে দেওয়া হয়েছে, প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে, মণ্ডপ ভেঙে দেওয়া হয়েছে। তখন তারা সেই মূর্তিটাকে নিয়ে রাজপথে এসছে, বিক্ষোভ করেছেন গ্রামবাসীরা। পুলিশ কি করেছে? সেই মূর্তিটাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে। ভাবুন, যে আমাদের পশ্চিমবঙ্গে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে উঠে গেল, মা কালী অ্যারেস্ট হলেন। কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গ কিন্তু বলা হতো, তৈরি করা হয়েছিল, সংবিধান লেখা আছে, এটা হচ্ছে হিন্দু বাঙালির হোমল্যান্ড। বাংলাদেশ থেকে যেসব হিন্দু বাঙালিরা এখানে আসবেন, তাদের নির্যাতিত হিন্দু বাঙালিদের থাকার জন্য এই হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছিল। সেই হিন্দু বাঙালির হোমল্যান্ডে আজকে হিন্দু বাঙালির যিনি পূজ্য দেবী মা কালী, তিনি প্রিজন ভ্যানে উঠে গেলেন। একটা। 2 নম্বর বিষয় হচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী তিনি একটা সভায় বললেন যে আপনারা খুব বাড়াবাড়ি করছেন, ওরা যদি 1 সেকেন্ডে আপনাদের অনেক কিছু করতে পারতেন, ওরা বলতে উনি জিহাদিদের কথা বলেছেন। তো এগুলো মানুষের কাছে গেছে, মানুষ কিন্তু এগুলো ভালোভাবে নিচ্ছে না। তাই মানুষ তৈরি হচ্ছে ভোট দেওয়ার জন্য, মানুষ ভোটটা দিতে চায়। কারণ ভোটটা দিতে চায় এই খাতিরে, মানুষ এই যে জিহাদি অত্যাচার, এই যে জঙ্গিবাদ, এই যে দুর্নীতি, কত দুর্নীতির কথা আপনি আমাকে বলবেন। ভাবুন, একটা, আমি যে রাজ্যে আছি, আমি আমার মেয়েকে কোনো সরকারি স্কুলে ভর্তি করিনি। কেন জানেন? কারণ একটাই কথা, যে আমার মেয়ে যদি সরকারি স্কুলে পড়ে, সে যখন সরকারি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা, ক্লাস 10 থেকে 11 ওঠার যে পরীক্ষা, এই পরীক্ষা দেওয়ার পরে সে যে সার্টিফিকেটটা দেবে, সেই সার্টিফিকেটে যার সিগনেচার করা থাকবে সেক্রেটারি, মধ্যশিক্ষা পর্ষদ, তিনি জেলে থাকবেন না কিনা, এই গ্যারেন্টি কোথায় আমি পাবো? কারণ আমাদের খোদ শিক্ষামন্ত্রী জেলে চলে গেছেন দুর্নীতির অভিযোগে, পার্থ চট্টোপাধ্যায়, আপনি দেখেছেন তার খাটের তলা থেকে কয়েক কোটি টাকা পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী শুধু না, সম্পাদক যিনি সেক্রেটারি কল্যাণ চক্রবর্তী, তিনি জেলে গেছেন। খাদ্যমন্ত্রী, তিনি রেশন কেলেঙ্কারি করে জেলে গেছেন। এদের অধিকাংশ নেতা মন্ত্রী জেলে গেছে। ইবিআই সিবিআই তাদেরকে ইডি সিবিআই তাদের রেড করছে, কোটি কোটি টাকা তাদের ঘর থেকে পড়াচ্ছে।
আবাসন কেলেঙ্কারি, দুর্নীতি এবং চাকরির জন্য কত মানুষ চাকরি কেলেঙ্কারি আপনি জানেন, দেখেছেন আপনারা কলকাতার রাস্তা, মানে শিক্ষার দুর্নীতি, চাকরির দুর্নীতি। এবার আসুন আরজি করের ঘটনা। অভয়ার মা, তিনি যখন বিচারের দাবিতে তার তার মেয়ের যে মানে ডেথ সার্টিফিকেটটা তিনি হাতে পাননি, তার মেয়ের দেহটাকে জোর করে পুড়িয়ে দেওয়া হলো প্রমাণ লোপাট করার অভাবে, প্রমাণ লোপাট করার জন্য। এবং সেই আন্দোলনটাকে অদ্ভুতভাবে বামপন্থীরা গুলিয়ে দিল যাতে অভয়ের মা বিচারটা না পান। এবং ডিএ আন্দোলন, এই যে ডিএ মহার্ঘ ভাতা, সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের মহার্ঘ ভাতা বাকি রয়েছে, তার যে আন্দোলন কোর্টকে, সেটাকে গুলিয়ে দিল বামপন্থী এই আইনজীবী বিকাশ ভট্টাচার্যের মতো মানুষরা, স্বামী মেয়ের মতো মানুষরা। এগুলো নিয়ে মানুষ প্রচন্ড রকম ক্ষিপ্ত। অর্থাৎ মানুষের এখন ঘরে ঢুকে গেছে। ওই যে 1,500 টাকা মুখ্যমন্ত্রী যে ভাতা দেন, এই ভাতাটা মানুষ এখন এইভাবে বলছে যে 1,500 টাকা মানে পার ডে 50 টাকা করে। বুঝতে পারছেন? এই ভাতাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ভাতার ভাতা। ভাতার শব্দের অর্থ আপনি জানেন, ভাতার মানে হচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গের ভাষা হচ্ছে স্বামী। স্বামীরা এসে মদ খাওয়ার জন্য এই 50 টাকা করে প্রতিদিন স্ত্রীদের কাছ থেকে জোর করে কেড়ে নিচ্ছে। কারণ এই 50 টাকায় কি হয়, 50 টাকায় 30 টাকায় বাংলা মদের বোতল মানে চোলাইয়ের প্যাকেট পাওয়া যায়, আর 20 টাকায় হচ্ছে আপনার ওই পাউচ পাওয়া যায়। এই 50 টাকা তারা নিয়ে নিচ্ছে, 1,500 টাকা দিয়ে চলে যাচ্ছে। আজকে এই ভাতা দিয়ে আমাদেরকে ভাতাজীবী মানে ভিক্ষাজীবী করে দিয়েছে। যে বাঙালি আজকে কোথাও যেতে পারছে না। আজকে দেখুন কিন্তু হ্যাঁ, কয়েক যেহেতু লক্ষ পরিযায়ী শ্রমিক। একটা সময় রতনদা, আমি একটা কথা বলি, আপনি খুব ভালো করে জানেন, আপনিও জানেন, যে অমিতাভ বচ্চনের মতো মানুষ তিনি কিন্তু কলকাতায় কাজের জন্য এসেছিলেন। একটা কলকাতা ছিল এখানকার ডেস্টিনি গোটা ভারতবর্ষের, যেখানে মানুষ কাজ করতে আসতো। বাংলাদেশ থেকেও মানুষ কাজ করতে আসতেন স্বাধীনতার আগে, আপনি খুব ভালো করে জানেন। আপনার পরিবারের অনেক মানুষও কিন্তু এখানে আজকে সেটেল, যারা কিন্তু কাজের সূত্রে এখানে এসছে, এমনি আসেনি, কিন্তু চাকরি বা কাজের সূত্রে এসছে বা শিক্ষার জন্য এসছে। আজকে পশ্চিমবঙ্গের জিডিপি নেমে গেছে গোটা ভারতবর্ষের মধ্যে। আমাদের কোনো ইন্ডাস্ট্রি নেই। আপনি যে টাটার যে কারখানা হওয়ার কথা ছিল, যেটাকে চিফ মিনিস্টার আটকে দিয়েছিলেন, সেখানে এখন দেখুন জঙ্গল হয়ে পড়ে আছে। এখানে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সমস্ত কিছুতে দুর্নীতি। জমি বাড়ি করতে গেলে এখানে কাউন্সিলররা, তৃণমূলের কাউন্সিলররা এসে পয়সা নিচ্ছে। মানুষের নাবিশ্বাস উঠে গেছে। আর আমি আপনাকে একটা কথা বলি, 47 সালের মতো পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে, যেখানে 47 সালে আপনার নিশ্চয়ই মনে আছে যে পাকিস্তান যখন দাবি করা হয়েছিল, সোহরাওয়ার্দী যখন শহীদ মিনারে দাঁড়িয়েছিলেন, দাবি করেছিলেন ডাইরেক্ট অ্যাকশন, সেখানে সোহরাওয়ার্দী ছাড়াও ছিলেন তৎকালীন কলকাতার মেয়র, তিনিও কিন্তু একজন জঙ্গি ছিলেন, যিনি দাওয়াতে ইসলামের কথা বলতেন। আর তার সঙ্গে কে ছিলেন? জ্যোতি বসু, কমরেড জ্যোতি বসু, তিনিও কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন, যদিও তিনি পরে বাংলা ভাগের পক্ষে সই করেছিলেন, কারণ জানতেন তিনি ওই দেশে তার কমিউনিজম চলবে না, তাই জন্য তিনি বাংলা ভাগের পক্ষে এখানে চলে এসেছিলেন। আর আজকেও পশ্চিমবঙ্গে ঠিক তাই। মুখ্যমন্ত্রী এক সেকেন্ডের গল্প বলছেন, আমাদের যিনি মেয়র ফিরাদ হাকিম, তিনি যে বিধানসভা কেন্দ্রে দাঁড়ান, বন্দর বিধানসভা কেন্দ্র, গার্ডেন রিচে, সেখানে তিনি বলছেন এটা মিনি পাকিস্তান। তিনি বলছেন যে হিন্দুদের হিন্দু হয়ে জন্ম নেওয়াটা দুর্ভাগ্য। এগুলো কিন্তু আজকে হিন্দু বাঙালি আর মেনে নিতে পারছে না। আচ্ছা দাদা, হিন্দু বাঙালি এটা শেষ লড়াই। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি অনেক এক্সপ্লেইন করলেন অনেক বিষয়েই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ। আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন কলকাতা থেকে রক্তিম দাস, বিশিষ্ট সাংবাদিক এবং লেখক। দাদা, অন্য একটি বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, সেখানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী লড়ছেন স্বয়ং মমতা ব্যানার্জির সঙ্গে। যদিও কি বলে, শুভেন্দু দা লড়তেছে আবার ইসের থেকে, নন্দীগ্রাম থেকেও। নন্দীগ্রামের ইলেকশন তো অলরেডি হয়ে গেছে, কিন্তু ভবানীপুরে কি হইতে পারে এই দুইজন হাই প্রোফাইল প্রার্থীর মাঝে? দেখুন, প্রশ্ন হচ্ছে বিজেপি বিজেপি গতবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী নিজেই গেছিলেন দাঁড়াতে শুভেন্দু অধিকারী হারাতে, এবং সেখানে উনি হেরে যান। পরবর্তীতে উনি এখানে একজন যিনি ভবানীপুরে জিতেছিলেন, তিনি ওভার কনফিডেন্সে ওখানে গেছিলেন, শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছিলেন। কারণ উনি বলেছিলেন নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দু অধিকার করেনি, নন্দীগ্রাম আন্দোলন, যে আন্দোলনের ফলে এখানে বামফ্রন্টের পরাজয় ঘটেছিল, সেটা উনি করেছিলেন। নন্দীগ্রামের মানুষ কিন্তু বিপুল ভোট, মানে নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে জিতিয়ে দিয়েছেন, এবং তিনি এখানে এসে জিতেছেন। শুভেন্দু অধিকারী একটা কথা বলেন, ইনি হচ্ছেন কম্পার্টমেন্টাল পাওয়া মুখ্যমন্ত্রী, অর্থাৎ তিনি কম্পার্টমেন্টালে পাস করেছেন। এনে দীর্ঘ বলেন 3 মাস সব থেকে সময়। 4 মাস উনি কিন্তু পশ্চিমবঙ্গের সেটাই। মানে জেতা মুখ্যমন্ত্রী ছিলেন। হুম। এবার উনি ভবানীপুরে দাঁড়িয়েছেন। এবার তার ঘরে ঢুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছেন। এটা অনেক বড় ঘটনা।
দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে, বাংলাদেশে দেখেছি, অন্য জায়গাও দেখেছি, যে একটা মানুষ দুটো কেন্দ্রে বা তিনটে কেন্দ্রে দাঁড়ান। এই প্রথম কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমাদের জ্ঞানত আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী সেই চ্যালেঞ্জ দিয়েছেন। এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ, যে এই চ্যালেঞ্জটার ফলে গোটা রাজ্যের বিজেপি কর্মীরা এবং সাধারণ মানুষ কিন্তু খুব উজ্জীবিত, যে একটা লোক অন্তত জিতবেন কি হারবেন সেটা পরের কথা, কিন্তু তিনি গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে চ্যালেঞ্জ করেছেন। এবং ভবানীপুরে আমরা যেটা দেখছি, ভবানীপুরে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে শুভেন্দু অধিকারীর যে জনসভায় প্রচুর লোক হচ্ছে। এবং আপনি এটা খেয়াল করে দেখবেন যে এর আগে কোনোদিন আমরা দেখিনি, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, রাজনাথ সিং থেকে শুরু করে, ভারতবর্ষের তাবর তাবর মন্ত্রীরা এবং যারা ভোটে জেতার অভিজ্ঞতা আছে এরকম মানুষরা পশ্চিমবঙ্গে পড়ে আছেন। অর্থাৎ বিজেপি এবার পশ্চিমবঙ্গ জিততে চায়, পশ্চিমবঙ্গের মানুষকে মুক্ত করতে চায়। তো সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে, তৃণমূলের কাছে খুব বিপদ হয়ে গেছে। এবং যদি ভবানীপুরে সম্ভাব্য যা অবস্থা, এখনো 50-50 অবস্থায় চলছে, যদি কোনোভাবে ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতে যায়, তাহলে তৃণমূল নামক দলটা উঠে যাবে, এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাই বলছে। আচ্ছা, হ্যাঁ, আপনি দাদা আরেকটা কথা বলছি যে এই যে মুর্শিদাবাদে তো ইলেকশন নির্বাচন হয়ে গেল, সেখানে হুমায়ুন কবিরের এই যে বাবরি মসজিদ মানে করার যে প্ল্যান বা এটার কাজও অলরেডি শুরু হয়েছে, যেটা দেখলাম আর বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারলাম। অর্থনৈতিকভাবেও প্রচুর চাঁদা বিভিন্ন জায়গা থেকে, সারা দেশ থেকে, বাইরের থেকেও আসছে। তো এই 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 হুমায়ুন কবিরের মানে সংখ্যালঘু বা ভোটে কি কোনো ধরনের ইসে হবে কিনা, মানে কোনো ধরনের প্রভাব পড়বে তুমি। প্রভাব, আর দ্বিতীয়ত কিরকম আসন সে পাইতে পারে হুমায়ুন কবিরের দল? তার তৈরি কি আম আদমি দেখুন, উন্নয়ন পার্টি, তাই না? না, জনতা উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন আম পার্টি, জনতা উন্নয়ন পার্টি, রাইট, পার্টি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। বলুন। হ্যাঁ, এবার ধরুন যে আমাদের এখানে সংখ্যালঘু ভোটটা, আপনি একটা মিনিট আপনাকে একটা থেকে সময় নিন, তাহলে সংখ্যালঘু ভোটের বিশ্লেষণটা করতে সুবিধা হবে। উনিশশো আমার আরো সাতাত্তর সালের কয়েকটা আগে প্রশ্ন আমার আরো সংখ্যালঘু কয়েকটা ভোটটা প্রশ্ন পুরো। আমার আরো কয়েকটা প্রশ্ন হ্যাঁ, রয়েছে, তো আমি আমি আপনি আমি জাস্ট একটু সংক্ষেপে বলবেন, হ্যাঁ। আমি এক মিনিটে শেষ করবো। হ্যাঁ, 1977 সালের আগে সংখ্যালঘু ভোট পুরোটাই ছিল কংগ্রেসের দখল। 77 সালের পরে কংগ্রেসের দখল, বামফ্রন্টের দখলে এলো সংখ্যালঘু ভোট কেন, এটা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে এই 77 সালের পরে পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা হয়। অপারেশন বর্গাতে হিন্দুদের হাতে থাকা অতিরিক্ত জমি সেটা কিন্তু সংখ্যালঘুদের দিয়ে দেওয়া হয়। এবং এই বর্গাটা করেন আব্দুল রেজ্জাক মোল্লা। কোত্থেকে করেন? অপারেশন বর্গা ভারতবর্ষে প্রথম নয়, ভারতবর্ষের দ্বিতীয় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রথম কে করেছিলেন? জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহ। তিনি হিন্দু পণ্ডিতদের জমিগুলো কেড়ে নিয়ে গিয়ে ওখানকার মুসলিমদের দিয়েছিলেন। খেয়াল করে দেখুন। এবার এই যে ভোটটা, সংখ্যালঘু ভোটটা এবার চলে এলো কার হাতে? বামফ্রন্টের হাতে। এরপর বামফ্রন্ট সংখ্যালঘুদেরকে নিয়ে কাজ করা শুরু করলো। তারপর এলো মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বুঝালেন যে এরা তোমার পক্ষে নয়, যার ফলে সংখ্যালঘু ভোট যে 30% ভোট সেটা পুরোপুরি চলে গেল তৃণমূলের দিকে। এবার এই যে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পক্ষে অনেক কথা বলেছেন, তিনি তাদের ঈদের নামাজেও চলে যান, সবকিছু, কিন্তু সংখ্যালঘুদের মধ্যে একটা বড় সেকশন তারা মনে করছে যে উনি আমাদের যে দৈনন্দিন রুটি রুজির সমস্যা করেনি। কারণ পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটা বড় অংশের শ্রমিক কিন্তু সংখ্যালঘু, যারা মুসলিম, যারা কিন্তু আপনার ওই মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর এসব জায়গা থেকে ভিন রাজ্যে কাজ করতে যায়। সুতরাং তাদের মধ্যে একটা পড়েছে। প্লাস হচ্ছে ফুরফুরা শরীফ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফুরফুরা শরীফ খুব গুরুত্বপূর্ণ। ফুরফুরা শরীফের পীরজাদা যে সিদ্দিকী, যিনি এবার ভাঙড়ে গতবার 21-এ জিতেছেন, তাকে নওশাদ যখন সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী, এক্স্যাক্টলি, নওশাদ সিদ্দিকী তিনি যখন একটা আলাদা পার্টি করলেন, তখন কিন্তু তার যে শিষ্যরা, তারা কিন্তু দক্ষিণবঙ্গে তাদের একটা প্রভাব আছে, তাদের শিষ্যরা তার পক্ষে গেল। এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূলের মারাত্মক ঝামেলা হয়েছে, এখনো ঝামেলা হচ্ছে প্রতি মুহূর্তে। এবং খোদ তৃণমূলের লোকজন ভাঙড়ে, যে লোকটি তৃণমূলের মূল ভোট করাতো, সে কিন্তু নওশাদ সিদ্দিকের দিকে চলে গেছে। আপনারা তার নাম জানেন, আমি তার নাম বলছি না। এবার ওখানে দাঁড়িয়েছেন শওকত মোল্লা। এবার তার ফলে এই সিদ্দিকী এই 5 বছরে তিনি তার অবস্থান কিছুটা বাড়িয়েছে মুসলিমদের মধ্যে, স্বাভাবিকভাবে, তিনি বিধায়ক ছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিকদের কারণে, এই মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এইসব শিবিরের কারণে
মুসলিমদের ভোট কিন্তু ভাগ হচ্ছে, বিভাজন হচ্ছে। অর্থাৎ মুসলিম ভোট একচেটিয়া তৃণমূল যেটা পেত, মনে করা হচ্ছে যে দক্ষিণবঙ্গে এই ভোটটা কিন্তু এবার ভাগ হয়ে যাচ্ছে। তো একচেটিয়া মুসলিম ভোট এবং হিন্দুদের 20% ভোট বা 10% ভোট, দেখুন 30% ভোট কিন্তু বিজেপি একচেটিয়া ভাবেই 30 থেকে 40% ভোট হিন্দুদের পেত, মুসলিম ভোট বিজেপি পায় না। আচ্ছা, বসিরহাটে এবার সেই ভোট ভাঙন হচ্ছে। বসিরহাটের ঘটনাটা একটু বলেন তো, বসিরহাটের অবস্থাটা কি? হ্যাঁ, বসিরহাটেও ঠিক, বসিরহাট বা এই যে চত্বরগুলোতে, এখানে পীরজাদা নওশাদ সিদ্দিকীরও যেমন প্রভাব আছে, ঠিক তেমনি হুমায়ুন কবিরেরও একটা প্রভাব আছে। সুতরাং এখানে দাঁড়িয়ে কিন্তু ভোট ভাগাভাগি হবে, ভোট কাটাকাটি হবে। কিন্তু সেই অঙ্কে আমি আপনাকে এবার তো জাহাঙ্গীর নেই, জাহাঙ্গীর তো এখনো বোধহয় জেলে। ওই যে জাহাঙ্গীর, হ্যাঁ জাহাঙ্গীর নেই সব, না জেলে থাকলেও আপনার ভোট ভাগাভাগির ব্যাপারটা থাকবে, থাকবে না। ভোট ভাগাভাগি থাকবে। হুম। এবং আপনাকে একটা কথা বলি, আপনাকে ধরুন দিনের শেষে এসে মানে মুসলিম ভোট যারা যাকে শক্তিশালী বলে মনে করবে তাকে দিয়ে দেবে, এই প্রবণতা আমরা পশ্চিমবাংলায় দেখেছি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এবার তাও না হতে পারে। এবার এবার আসলে বিজেপি সাম্প্রদায়িক বলে যে তত্ত্বটা এখানে আওড়ানো হয়েছিল, এইটা আর সাধারণ মুসলিমরা খুব একটা খাচ্ছেন না। তারা খুব একটা খাচ্ছেন না, কারণ যেহেতু তাদের রুটি রুজির প্রশ্ন। কারণ যে পরিযায়ী শ্রমিকরা গুজরাটে গিয়ে কাজ করছেন, বেশিরভাগ পরিযায়ী শ্রমিক আমাদের কিন্তু গুজরাটে যায়, তারা এসে বলছেন যে আমরা তো ওখানে ভালো আছি, আমাদের তো ওখানে কোনো ঘটনা নেই। এবং উত্তরপ্রদেশ থেকে, গুজরাট থেকে বেশ কিছু মুসলিম বিজেপির নেতা তারা এখানে এসে প্রচার করছেন যে ওখানে মুসলিমরা কি অবস্থায় আছে। প্লাস আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন, প্রত্যেকের হাতেই মোবাইল ফোন রয়েছে, যে আসলে বিজেপি ওখানে কি করছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং মুসলিম মহিলাদের যে ভোট 3 তালাক করার পরে মোদিজি যেটা পেয়েছেন। এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো যে আইএসএফ, যেটা ওই যে ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকীর দল, যেটা আইএসএফ, এই আইএসএফ এবং বাম, তাদের যে জোট, ওদের তো জোট গতবারও ছিল, এবারও তাদের জোট আছে, এটা কি কোনো রিয়াকশন, এটার কোনো প্রতিক্রিয়া খুব ভালো হবে? না দেখুন, আইএসএফ বামের জোট এটা তো নতুন নয়। হ্যাঁ, মানে সেটা আগেও আইএসএফ ছিল। কে সাম্প্রদায়িক দলই আপনি বলতে পারেন। কেরালায় মুসলিম লীগের সঙ্গে বামপন্থীরা দীর্ঘদিন মানে একসঙ্গে লড়েছে, এটা এদের এদের লক্ষ্য। এরা এরা হিন্দুদের সাম্প্রদায়িক বলে, মুসলিমদের অসাম্প্রদায়িক বলে। এর প্রভাব কিছুটা পড়বে। এখন মুশকিলটা হচ্ছে কেন তো, বামেদের লোকরা আইএসএফ কে ভোট দেয়, কিন্তু আইএসএফ এর লোকরা বামেদের ভোট দেয় না। এটা আমরা দেখেছি। যেমন কংগ্রেস বামের যখন আপনার জোট ছিল, তখন আমরা দেখলাম যে বামেদের লোকরা কংগ্রেসকে ভোট দিয়ে দিয়েছে, কিন্তু কংগ্রেসের লোকরা যেখানে বাম প্রার্থী রয়েছে সেখানে কংগ্রেসকে না দিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। অর্থাৎ তাহলে এইখানে দাঁড়িয়ে বামেদের খুব একটা আশা ভরসা ধরুন প্রথম পর্বে নেই, দ্বিতীয় পর্বে আশা ভরসা করা হচ্ছে। কিন্তু গতবারের মতো এবারও বামেরা হয়তো খাতা নাও খুলতে পারে। কংগ্রেসের কি হইতে পারে? কংগ্রেস, জাতীয় কংগ্রেস, অধীর চৌধুরীর। হ্যালো? কতটা পড়বে সেটা নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত। অধীর চৌধুরীর কংগ্রেসের কি অবস্থা? হ্যাঁ, অধীর চৌধুরী, দেখুন কংগ্রেস গোটা ভারতবর্ষে মতোই পশ্চিমবঙ্গ একই অবস্থা, পশ্চিমবঙ্গে বরঞ্চ আরো খারাপ অবস্থা। কংগ্রেস করার লোক নেই। যেহেতু অধীর চৌধুরী বা মৌসুম বেনজির নূর মুর্শিদাবাদ, যেখানে গনি খান চৌধুরীর একটা মুর্শিদাবাদ না, প্রভাব আছে। এটা কি মুর্শিদাবাদ না মালদা বোধ হয়? মালদা মুর্শিদাবাদ হচ্ছে বহরমপুর কেন্দ্র, যেটা অধীর চৌধুরীর কেন্দ্র। হ্যাঁ, আর সেটাই। মুর্শিদাবাদের লাগোয়া হচ্ছে মালদা কেন্দ্র, যেটা হচ্ছে আপনার মৌসুম বেনজির নূর মানে গনি খান চৌধুরীর ভাগ্নি, তার হ্যাঁ। কেন্দ্র। এই জায়গাগুলোতে গনি খান চৌধুরীর প্রভাব এবং পুরনো কংগ্রেসি বেশ। অধীর চৌধুরীর পুরনো একটা রবিনহুড ইমেজ আছে, সেই জায়গা থেকে অধীর চৌধুরী বহরমপুরে বেরোলেও বেরোতে পারে। আর মৌসুম বেনজির নূর মানে কংগ্রেসের বেশ কিছু সিট এবার কিন্তু আসার না, সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু এই মুর্শিদাবাদ এবং মালদা থেকে। মালদাতে বোধ হয় মনে হয় গনি কান চৌধুরীর পরিবারের একটা ভালো প্রভাব রয়েছে মালদায়। হ্যাঁ, ওই যে মৌসুম বেনজির নূর যার কথা বললাম, যিনি ও- কয়েকদিন আগেও তৃণমূলে ছিলেন, উনি বেরিয়ে এসে কংগ্রেসে আবার জয়েন করেছেন। হ্যাঁ, তিনি কংগ্রেসেই ছিলেন। এবং কংগ্রেসের ওখান থেকে কিছু, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে কংগ্রেসের বেশ কিছু সিট মুর্শিদাবাদ এবং মালদা থেকে আসতে পারে। আচ্ছা দাদা, দাদা, আমরা প্রায় শেষ পর্যায়ে। আমার আরো একটি প্রশ্ন, সেটা হলো যে মতুয়া বুট, মতুয়া যারা মানে ইসে আর কি, মতুয়া সম্প্রদায়ের যারা অধিকাংশই বাংলাদেশ থেকে অনেক আগে থেকে আসছে বা এখনো আসে, তাদের অবস্থানটা কি? দেখুন, মতুয়াদের মধ্যে অবস্থান হচ্ছে, মতুয়ারা তো ঠাকুরবাড়ি কেন্দ্রিক। হুম। ঠাকুরবাড়ি যেদিকে যায় মতুয়া সেদিকে। এখন ঠাকুরবাড়ির ধ্বজা 3 জন সামলাচ্ছেন। একজন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর,
হুম। আর তিনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। আরেকজন হচ্ছেন সুব্রত ঠাকুর, তার দাদা, যিনি গাইঘাটার বিধায়ক ছিলেন, এবারও প্রার্থী। শান্তনু ঠাকুরের স্ত্রী এবার সোমা ঠাকুর, তিনি বাগদা কেন্দ্রে, মানে বাংলাদেশের নিকটবর্তী বাগদা কেন্দ্রে, সাতক্ষীরার কাছাকাছি তা বাগদা কেন্দ্রে দাঁড়িয়েছেন। এবং আপনার আরেকটা যে পার্ট যেটা তৃণমূলের সঙ্গে আছে, মমতা বালা ঠাকুর, তিনি কিন্তু শান্তনু ঠাকুরের সঙ্গে হেরে গিয়ে তাকে রাজ্যসভার সাংসদ করা। হ্যাঁ। মতুয়া ভোট এখনো কিন্তু বিজেপির পক্ষেই আছে, এবং এই সি এর ফলে মতুয়া ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে টার্ন আপ করেছে আবার নতুন করে। সুতরাং মতুয়া ভোট এবং মতুয়া অনেক বিধায়ক কিন্তু বিজেপির, আপনি অসীম বিশ্বাসের নাম জানেন, আপনি এর আগে হরিণ যে ছটা বনগাঁর যে যে 7টা বিধানসভা কেন্দ্র, 7টাই তো মতুয়া, এবং প্লাস আপনার এই নদিয়ার বেশ কিছু অংশ আছে যেখানে মতুয়া ভোট কিন্তু এবার বিজেপির পক্ষেই যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়েছে। এবং মতুয়া গড়ে কয়েকদিন আগেই, মানে জাস্ট 3 দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল মানে বিশাল জনসভা করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, আমি আপনাকে বলি একটা কথা, যে কলকাতার রাস্তায় বিজেপি যখন জনসভা করতো 2 বছর 3 বছর 4 বছর আগেও আমরা দেখেছি সেরকম খুব একটা লোক হতো না, কিন্তু এবার প্রচুর লোক হচ্ছে। এটা কিন্তু একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মানুষ কিন্তু একটা কথা বলছে, যাই হোক এই সরকারটাকে আর চাইছি না, এটা কিন্তু বাস্তব কথা। মানুষ কিন্তু এই কথাটা বলছেন, অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা পরিবর্তনের যে সুর, সেই সুরটা হচ্ছে। পাশাপাশি মানুষ একটা কনফিডেন্স লেভেল পাচ্ছে প্রথম পর্বের ভোট দেখে, যে আমি ভোট দিতে পারবো। এই কনফিডেন্স লেভেলটা শাসক দলের কপালে কিন্তু ভাঁজ ফেলছে। অর্থাৎ এবার আর ওই উন্নয়নের গল্প, এই সমস্ত কিছু দিয়ে, খোদ অনুব্রত মন্ডলের মতো কেসটা, যার কথা আপনি জানেন, সে একটা সোশ্যাল মিডিয়ায় বলেই দিয়েছে যে এবার তো এরকম ভোট আমি আমার বাবার জন্মে দেখিনি, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। সুতরাং এটা কিন্তু এবারের ভোট কিন্তু অন্য রকমের ভোট। এবারের ভোট মানুষ দিতে পারবেন, এটাই আমরা আশা করি। আচ্ছা, এবার আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে আমাদের বাংলাদেশে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের চরমভাবে অবনতি ঘটে আমাদের ডক্টর ইউনূস সরকারের সময়। তখন ভারতের মিডিয়াগুলি ব্যাপকভাবে, সেটা যেমন দীপু হত্যার কথাও আপনি বললেন যে দীপুকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বাংলাদেশের যে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনার কোনো ধরনের প্রতিক্রিয়া কি প্রভাব পড়তে পারে কি? ভয়ঙ্কর রকম প্রভাব ফেলেছে এই প্রথম, এর আগে ফেলেনি। মানুষ প্রশ্ন করছে যে এত বছর ধরে পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশে আমাদের স্বজাতিদের যে হত্যা করা হচ্ছে, তা নিয়ে এত বছরের যে বিধানসভায় আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব কেন আনা হয়নি। বামপন্থীরা এত বছর ক্ষমতায় ছিল, তারা এখান থেকে বহু দূর মাইক্রোস্কোপ দিয়ে, মানে টেলিস্কোপ দিয়ে গাজা ফিলিস্তাইনকে দেখতে পেত, কিন্তু পাশে আমাদের স্বজাতি হিন্দুরা মারা যাচ্ছেন, তাদের কথা নিয়ে তাদের একটা প্রতিবাদ, নিন্দা প্রস্তাব 71 সালে বিধানসভায় আনা হয়েছিল, কিন্তু তারপর কিন্তু আনা হয়নি। মানুষের মধ্যে প্রশ্নগুলো উঠছে। এবং এই যে বাংলাদেশের ঘটনা, শুধু আগে ধরুন মানে সংবাদপত্রে আসতো, তার খুব কম, তারপর ধরুন টিভি চ্যানেলে আসা শুরু হলো, এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিটা ঘটনা, বাংলাদেশের ঘটনা এখানকার হিন্দুদের মধ্যে কিন্তু প্রবল রকম রেখাপাত করছে। এবং শুধু তাই নয়, বিজেপি তার বক্তব্যে বারবার এটা বলার চেষ্টা করছে, মানুষও বলছে যে আসলে যদি জঙ্গিবাদকে ঠেকানো যায়, যদি এদেরকে না ঠেকানো যায়, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও, একটা কথা বলা হচ্ছে যেটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। তো সেই কারণে মানুষের মধ্যে এই প্রভাবটা কিন্তু এবার প্রচুর প্রবল। এবং দীপু দাসের ছবি নিয়ে আপনারা জানেন এখানে বিক্ষোভ হয়েছে, এখানে চিন্ময় প্রভুকে কেন ছাড়া হচ্ছে না তাই নিয়ে বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভে কিছু কিছু বিক্ষোভে আমি নিজে যুক্ত ছিলাম, এবং আমি নিজে বিভিন্ন জায়গায় এটা নিয়ে মুভমেন্ট করেছি, এবং এই কারণে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জঙ্গিরা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তো এই যে লড়াই, পশ্চিমবঙ্গে কিন্তু এবার বাংলাদেশের হিন্দুদের সপক্ষে একটা খুব ভালো জনমত তৈরি হচ্ছে। বাংলাদেশের হিন্দুরা, মানে পশ্চিমবঙ্গের হিন্দুরা মনে করছে, পশ্চিমবঙ্গে যদি একটা হিন্দুত্ববাদী সরকার না আসে, তাহলে বাংলাদেশের হিন্দুদের সেভ করা যাবে না। এখানেও হ্যাঁ, যেমন নিজেদেরকে সেভ করতে হবে, তেমনি বাংলাদেশের হিন্দুদের সেভ করার জন্য। কিন্তু এটা একটা এমনও বড় তো, কথা। হ্যাঁ, কিন্তু এমনও তো অনেকেই মনে করে যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি নেতৃত্বে কোনো সরকার আসে, তাহলে হিন্দু মুসলিম সম্পর্ক পশ্চিমবঙ্গে যেটা আছে বা এর প্রতিক্রিয়া কিছুটা বাংলাদেশেও হইতে পারে। যে মানে ভারতে, কলকাতাকে আমরা সবসময় মনে করি পশ্চিমবঙ্গের মুসলিম এবং হিন্দু তারা মোর সেকুলার দেন বাংলাদেশি মুসলিম বা বাংলাদেশি হিন্দু, আমরা যেভাবে ফিল করি। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের সম্পর্কটা অবনতি, যেটা আপনার বক্তব্য থেকে কিছুটা শোনা গেল ইলেকশনের ব্যাপারে, কিন্তু কতটুকু ইসে মনে করেন ইয়ে মানে দেখুন, এখানে সমস্যাটা আমি আপনাকে বলি, এখানে সমস্যা
মানুষরা যারা রাষ্ট্রবাদী হিন্দু মুসলিম তাদেরকে নিয়ে নেই, যারা এখানকার রাষ্ট্রবাদী মুসলিম তারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে ওপার থেকে আসা কিছু অনুপ্রবেশকারী তারা আমাদেরকে অবস্থা খারাপ করে দিচ্ছে। যেমন রোহিঙ্গারা আপনাদের ওখানে চট্টগ্রাম চত্বরে, চট্টগ্রাম অঞ্চলে যেমন মানুষের রুটি রুজি কেড়ে নিয়েছে, আমার এখানে রোহিঙ্গা প্রবেশ করে আমাদের এখানকার দেশীয় মুসলিমদের রুটি রুজি কেড়ে নিয়েছে। এটা দেশীয় মুসলিমরা খুব ভালো করে বোঝেন। এবং আপনি খেয়াল করে দেখবেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে বড় বড় মিছিল হয়েছে সেই মিছিলে প্রচুর মুসলিমরা উপস্থিত ছিল, তারা কিন্তু প্রতিবাদ করেছেন, তারা কিন্তু এগুলো মানেননি। আপনি খেয়াল করে দেখুন যে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি বাংলাদেশের যে সীমান্ত আছে সব জায়গায় কিন্তু বিজেপি সরকার আছে এবং সেটা শেখ হাসিনার আমল থেকেই আছে, কিন্তু সেখানে কিন্তু কোনো সমস্যা হয়নি। ত্রিপুরায় কিন্তু কোনো সমস্যা হয়নি, বরঞ্চ পশ্চিমবঙ্গের থেকে বেশি আদান প্রদান ত্রিপুরার সঙ্গে শুরু হয়ে গেছিল পণ্য পরিবহন। কিন্তু এটা এটা কি এমন হইতে পারে যে পশ্চিম যেহেতু আপনি বললেন ত্রিপুরায় কোনো গন্ডগোল নেই, আসামের ওইদিকে তেমন কোনো গন্ডগোল নেই, তো পশ্চিমবঙ্গের দিকে গন্ডগোলটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মুসলিমদের চেয়ে বরং শাসক দল তাদেরকে উত্তেজিত করে বা এরকম হইতে পারে না? এক্স্যাক্টলি শাসক দল উত্তেজিত করে, তার প্রমাণ আমরা এসআইআর এ পেয়েছি। তার প্রমাণ আমরা ওই হট করে সিএ যখন হলো তখন বলা হলো এটা এনআরসি করা হচ্ছে, এসব বলা হচ্ছে, এসব উত্তেজিত হয়েছে। আপনি খেয়াল করে দেখুন তিস্তা চুক্তি, তিস্তার যে পানি বন্টন বা জল বন্টন চুক্তি যাই বলেন না ওইটা মমতা ব্যানার্জির জন্য হয়নি, সেটা করেনি কে? করেনি কে? আমার বিজেপি সরকার সেটাকে বলেছিল, বিজেপি সরকার নরেন্দ্র মোদী বলেছিলেন আমরা এটা শুধু করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জেদের কারণ। আজকে যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসছে তিস্তা তিস্তা পানি বন্টন চুক্তি হয়ে যাবে এবং আরো বড় মানে আরো অনেক কিছু হবে। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে বর্ডারকে সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে একটা উন্নত সম্পর্ক, আদান প্রদানের সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, বর্ডারকে সুরক্ষিত রেখে যাতে বাংলাদেশের কোনো মানুষ এপারে না আসেন, এপারের কোনো মানুষ বাংলাদেশে না আসেন, আনডিউ অ্যাডভান্টেজ কেউ যাতে না নিতে পারে, এইটা ভারত সরকার চাইছে। এবং সেইটা যদি করতে হয় তাহলে আমার বর্ডারকে সুরক্ষিত করতে গেলে আমার এখানে কাঁটাতারের বেড়া তো লাগাতেই হবে না, তো সেটা তো লাগানোর জন্য আমার মুখ্যমন্ত্রী এখানে জায়গা দিচ্ছিলেন না বিএসএফ। রক্তিম দা, আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো, আমরা অনেক কিছুই আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি আবার আপনার সঙ্গে নির্বাচন সেকেন্ড পেজ শেষ হওয়ার পরে আবার আপনার সঙ্গে কথা বলবো এবং নির্বাচনের ফলাফল অনেক 4 তারিখে 4 তারিখে ফলাফলের অনেক পরেও ধন্যবাদ। আপনারা অত অত দূর থেকেও আমাদের পাশে আছেন, আমাদের বাঙালি হিন্দুদের পাশে আছেন। আপনারা আমাদের বাঙালি হিন্দুদের জন্য কথা বলছেন, বিশেষ করে বাঙালি হিন্দুদের কথা আপনাদের কারণেই রাষ্ট্রসংঘে গেছি, এটা আমি বিশ্বাস করি। আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের, আপনারা বাংলাদেশি হিন্দুদের হয়ে যে লড়াই করছেন সেই লড়াইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্যাতিত হিন্দুদের কথা, যারা আমাদের নিজেদের স্বভূমে নির্যাতিত হয়েছি তাদের কথা আপনারা যে তুলে ধরেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমিউনিটিকে আমরা সবাই এক, আপনার আমরা আপনার মনে সঙ্গে আপনার সঙ্গে করি পরে আরেকদিন আমরা পরে আরেকদিন আপনার সঙ্গে কথা বলবো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বললে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আপডেট যখন আসবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গুড নাইট।